রামায়ণকে নতুন আঙ্গিকে ধরবার এই প্রয়াসটা মোটেও সহজ ছিল না। কাজটি যথেষ্টই কঠিন। সব থেকে আগে যে সমস্যা দেখা দিয়েছিল, মূল কাব্যের সঙ্গে সাদৃশ্য কি থাকবে এবং কতটা। যদি সাদৃশ্য অধিক হয় তাহলে গল্পের মৌলিকত্ব থাকবে না, ব্যাপারটা দাঁড়িয়ে যাবে নাম পরিবর্তন করে টুকে দেওয়া। আবার সাদৃশ্যটা যদি কম হয় তখন আবার অন্য বিপদ। মূল গল্পের সঙ্গে যদি কোনো সাদৃশ্যই না থাকে, একেবারেই যদি সম্পর্ক রহিত হয়ে যায় গোটা ঘটনাটি, তবে পুরো বিষয়টিই তো খেলো হয়ে যাবে। তাহলে আর রামায়ণ বলে বিষয়টিতে কি অবশিষ্ট থাকে? কল্পবিজ্ঞান হিসেবে চালিয়ে দিলেই তো হয়, এত খাটাখাটুনি কেন? গত 50-60 বছরে সভ্যতার রথের চাকা অনেকটাই এগিয়ে গিয়েছে। তখন যা ভাবা যেত না, যা কল্পনাতে আনাও যেত না, আজ সেটাই বাস্তব। প্রযুক্তির বলে বলিয়ান মানুষ কোনো কিছুরই তোয়াক্কা না করে এগিয়ে চলেছে। ভালো না মন্দের দিকে সেটা তর্কের বিষয় হয়তো, কিন্তু সংশয়াতীত ভাবে মানব সভ্যতা যে পূর্ণতার দিকে ধেয়ে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি পুরোনো গাথাগুলিকে নতুন আঙ্গিকে দেখবার চেষ্টা করা হয়, তাতে মন্দ কি? কল্পনাতে তো কোনো স্বনামখ্যাত ঐতিহাসিকের সিলমোহরের দরকার নেই। মানুষ চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, বুদ্ধি থাকলেও মানুষ তা কাজে লাগাতে চায় না। ঐতিহাসিক উক্তিটি হঠাৎ মনে পড়ে গেল এই সূত্রে। গোটা বিশ্ব কার্যত 2 ভাগ হয়ে গিয়েছে পৃথিবীর মাটিতে বহির্বিশ্বের উন্নত প্রাণীদের গতিবিধি প্রশ্ন। এই মতের বিশ্বাসী ও অবিশ্বাসী 2 ধরনের দার্শনিকদের তীক্ষ্ণ যুক্তিতে ঝড় বইছে গোটা বিশ্ব জুড়ে। এই বিষয়ে যুযুধান 2 পক্ষেরই একটাই আদর্শ, বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী। কিন্তু মজার বিষয়, কোনো পক্ষই কিন্তু জায়গা থেকে টলছে না, কেউই কারোর মতবাদকে সম্পূর্ণ উড়িয়ে দিতে পারছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কল্পনা বিনা গতি কি, বিশেষ করে উপকরণ যেখানে হাতের কাছেই রয়েছে? দ্য লেজেন্ড অফ রাম সমগ্রটির প্রথম পর্ব সাইট বিয়ন্ড সাইটে মূলত অনেকগুলি বিষয়কে তুলে ধরা হয়েছে। ওই পর্বটিতে গল্পের শুরুতেই আমরা দেখেছি আর্য ও অনার্যের মধ্যে সংগঠিত হওয়ায় ভয়ঙ্কর যুদ্ধ, যা প্রভাব ফেলেছিল মূল মহাকাব্য রামায়ণ। অবশ্যই এই যুদ্ধটি কাল্পনিক। এছাড়াও দেবতাদের সাক্ষাতে এক লুপ্ত বিগত যুগের ইঙ্গিত দেখানো হয়েছিল এই পর্বটিতে, যাতে অঙ্গাঙ্গীভাবে উপস্থিত ছিলেন দেবতারা, তাদের মিষ্টি দোষ ত্রুটি আর ভুলভ্রান্তি সম্বন্ধে। এই পর্বটিতে আমরা মূলত পরিচিত হয়েছিলাম মানব প্রজাতির সমসাময়িক চরিত্রগুলির সঙ্গে, তাদের কর্মকাণ্ডগুলির মধ্য দিয়ে দেবতাদের সঙ্গে, দেবতাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের পরাস্ত হওয়ার কাহিনী, এবং কিভাবে বিবর্তনের পথ বেয়ে একটি বৃক্ষচারী বানর গোষ্ঠী থেকে বর্তমান শিক্ষিত মানুষে আমরা পা রাখলাম, তার একটি সার সংক্ষেপ জেনেছিলাম আমরা এই পর্বটিতে। মূল গল্প শুরুর আগে এইটিই ছিল আমাদের ভনিতা। দোষ ধরে লাভ নেই, ধান ভাঙতে শিবের গীত গাইবার চল সব দেশেই রয়েছে, তাই নয় কি? এই সমগ্রের দ্বিতীয় পর্ব রাইজ অফ এ স্পিসিসে আমরা মূল গল্পটিতে ঢুকে পড়েছি। আমার উদ্দেশ্য ছিল রামায়ণ নামক মহাকাব্যকে 2টি আলাদা সময়ের প্রেক্ষাপটে ভাগ করে নেওয়া, যাতে ঘটনার কার্যক্রম 2টি পৃথক সময়ের প্রেক্ষাপটের সঙ্গে খাপও খায়। আবার এই মহাকাব্যে যে প্রযুক্তি ও নৃতত্ত্বগত বিষয়গুলির দিকে ইঙ্গিত করা হয়েছে তারও একটি সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়। এই কঠিন কার্যটি করতে গিয়ে বিবর্তনের প্রথম যে অংশটির দিকে চোখ পড়ল তা হল নিয়ান্ডারথাল থেকে ক্রো ম্যাগনান পর্যায়ের দিকে খুবই ক্ষুদ্র পরিসরে মানব গোষ্ঠীর বৃহৎ লক্ষ্য। ব্যাস, আর পাইনি। দ্বিতীয় পর্বটির শুরু পৃথক সময়কালের 2 রাজপুত্রের জীবনে উকি দিয়ে তাদের সমকালীন পরিস্থিতি, সামাজিক ব্যবস্থা, রাজনীতি ও অন্যান্য সকল বিষয় যা সমকালীন সময়টিকে তুলে ধরে। এই পর্বটির সূচনা এই 2 ভাইয়ের দুঃসাহসিক অভিযান দিয়ে, শেষ ভাগ্য তাড়িত হয়ে জঙ্গলে দেবতাদের একটি লুকোনো আশ্রম, লোকচক্ষুর অন্তরায় বিতাড়িত অবস্থায়।
মধ্যিখানের সমগ্র সময়টি জুড়ে দেখানো হয়েছে দুই ভাই ও তাদেরকে ঘিরে আবর্তন করা রাজনীতি এবং অবশ্যই বহির্বিশ্বে তাদের প্রথম পদক্ষেপ। এবারে তৃতীয় পর্বের পালা, ফার্স্ট কন্ট্যাক্ট। এই পর্ব থেকেই গন্ধর্ব প্রজাতির দুই রাজপুত্র সপার্ষদ প্রথমবার মুখোমুখি হতে চলেছে সভ্যতার সোপানে তাদের ওপরে থাকা রাক্ষস প্রজাতির সাথে। শুরু হতে চলেছে স্বার্থের সংঘাত। রাক্ষসদের প্রভাব প্রতিপত্তি, তাদের অহংকার, তাদের আধুনিকতম প্রযুক্তি, যুদ্ধরীতি সবকিছুর সঙ্গে পরিচিত হবেন দুই গন্ধর্ব রাজপুত্র। ষড়যন্ত্র, প্রতিশোধ স্পৃহা, প্রেম, বিরহ, এর সঙ্গে রয়েছে সভ্যতার সোপানে পিছনের সারিতে থাকা মানবদের সঙ্গে দুই গন্ধর্ব রাজপুত্রের সাক্ষাৎ ও একত্রে থাকা। সব মিলিয়ে বেশ জমাটি একটি পর্ব, যা আপনাদের ভালো লাগতে বাধ্য।